কাল সিটি নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত কুমিল্লা। শুধু প্রতীকী নয়, বেশ কিছু ফ্যাক্টর বদলে দিতে পারে ব্যালট বাক্সের হিসেব, মত নির্বাচন বিশ্লেষকদের। কমিটি গঠন নিয়ে বেকায়দায় চট্টগ্রাম মহানগর বিএনপি। 3 মাসের আলটিমেটাম থাকলেও 6 মাসেও না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। সিলেটের আতিয়া মহলের অভিযান সমাপ্ত। ব্রিফিংয়ে সেনাবাহিনী, ভবন পুলিশের কাছে হস্তান্তর, এলাকায় স্বস্তি। সিজারিয়ান করে সন্তান জন্ম দিয়ে নানা জটিলতায় ভুগছেন অনেকেই। কর্মদক্ষতাও হারাচ্ছেন কেউ কেউ। চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়ায় ব্রিটেনে অবস্থানরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিপাকে। নতুন নীতিমালায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। টানা 13 দিনের প্রচারণা শেষ। কুমিল্লা নগর এখন ভোট গ্রহণে প্রস্তুত। রিটার্নিং অফিসার জানিয়েছেন প্রায় 2,07,000 ভোটারের এই নগরীর নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব সহ মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 3,836 জন সদস্য। মেয়র পদে দলীয় এই নির্বাচনে শুধু প্রতীকী নয়, আরও কিছু ফ্যাক্টর ব্যালট বাক্সের হিসেব বদলে দিতে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। রাত পোহালেই কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ। 53.7 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড 27টি। এর মধ্যে 1 থেকে 18 নং ওয়ার্ড আদর্শ সদর আর 19 থেকে 27 নং ওয়ার্ড সদর দক্ষিণের অন্তর্গত। মোট 2,07,384 জন ভোটারের মধ্যে 1,02,329 জন পুরুষ আর 1,05,055 জন মহিলা ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা 103টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে 1,678 জন পুলিশ, 1,236 জন আনসার সদস্য। প্রতিটি ওয়ার্ডে থাকবে 2টি করে র্যাবের মোবাইল টিম। আর নগর জুড়ে মোতায়েন থাকবে 24 প্লাটুন বিজিবি। এছাড়া মাঠে থাকবে 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব সাফিসিয়েন্ট এবং তারা খুব সহযোগিতা করছে। কেউ প্রভাবিত হয়ে কোনো রকম অনিয়ম অন্যায় জানে না করে এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা আমরা নিয়োগ দিয়েছি তাদেরকে ট্রেন্ড আপ করা হয়েছে যাতে করে সবাই স্বচ্ছভাবে নিজ দায়িত্ব পালন করে। এবারই প্রথম মেয়র পদে দলীয় প্রতীকে হতে যাচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জেএসডি, রব এই 3 দলের পাশাপাশি রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছে দলীয় প্রতীকে হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রভাব ফেলতে পারে প্রার্থীর ব্যক্তি ইমেজ আর স্থানীয় রাজনীতি। নতুন ভোটাররা আর নারী ভোটাররা হতে পারে অন্যতম নিয়ামক। কুমিল্লার নির্বাচন আগেও দেখেছি যে এরকম মানুষ অ্যাক্রস দি পার্টি ভোট দেয়। সবসময় পার্টিতে ভোট দেয় এমন ঠিক না, ব্যক্তিগত সম্পর্ক অন্যান্য অনেক কিছু এখানে কাজ করে। সেই জন্য চকবাজার, রাজগঞ্জ ব্যবসায়িক এলাকা, এটার আবাসিক এলাকা, গ্রাম এলাকা, কিছু শিল্প এলাকা হয়েছে। এখন এগুলো মিলিয়ে ভোটটা খুব একটা মিক্সড প্রতিক্রিয়া ভোটের মধ্যে আছে। এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে 141 আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 40 জন প্রার্থী। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই মুহূর্তে কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আপনি জানেন আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে। তো সেই ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে ভোটাররা এসে ভোট কেন্দ্রে তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্যই এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করছে। এই মুহূর্তে কুমিল্লা পুলিশ লাইন্সে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই এসে জড়ো হয়েছেন। এখান থেকেই মূলত কুমিল্লার যিনি পুলিশ সুপার আছেন তিনি সর্বশেষ একটি ব্রিফিং করবেন পুলিশ সদস্যদের লক্ষ্য করে। এবং এছাড়াও পুলিশ ছাড়াও র্যাব, বিজিবি, আনসার বাহিনী তারাও কিন্তু ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ যাতে থাকে সেজন্য কাজ করবেন। তো সব মিলিয়ে আসলে বুঝতেই পারছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যাতে একটি সফল এবং সুষ্ঠুভাবে মানুষ এসে ভোট দিতে পারেন, নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয় সে কথা কিন্তু বারবার নির্বাচন কমিশন বলছে। এবং সেই সুষ্ঠুভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট সম্পন্ন করার জন্যই এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি যদি আপনাকে একটু
একদম সংখ্যা বলে দিয়ে, নির্দিষ্ট করে সংখ্যা বলে দেই যে মোট কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করবেন। সেটি হলো পুলিশের পোশাকধারী পুলিশ থাকবেন মোট 2420 জন, সাদা পোশাকের সদস্য থাকবেন 36 জন, এবং এই পুলিশদেরকে কিন্তু কুমিল্লা ছাড়াও আশপাশের আরো 9টি জেলা থেকে নিয়ে এসছেন, এবং এই পুরো পুলিশ বাহিনীর অর্থাৎ 2456 জন যে পুলিশ বাহিনীর সদস্য এরা এখানকার পুলিশ সুপারের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। এবং প্রতিটি কেন্দ্রে একটি করে স্ট্রাইকিং ফোর্স এবং একটি করে মোবাইল টিম থাকবে পুলিশের। এর বাইরে র্যাবের 27টি টিম কাজ করবে 27টি ওয়ার্ডকে কেন্দ্র করে, এবং সেই 27টি টিমে কিন্তু 338 জন র্যাবের সদস্য কাজ করবেন। এবং র্যাব কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ, তারা বারবার বলছেন বিভিন্ন সময়ে। এর বাইরে বিজিবির মোট আমরা আগে জেনেছি মোট 26টি প্লাটুন ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই 26টি প্লাটুনে প্রায় 600 বিজিবি সদস্য থাকবেন। তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ছাড়াও তারা বিভিন্ন এলাকায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভোট কেন্দ্রের আশপাশে তারা সেখানে গিয়ে কিন্তু মোবাইল টিম থাকবে, তারা ঘুরে ঘুরে সেখানে তথ্য নিবে, এবং কোথাও কোনো সমস্যা হলে তারা কিন্তু স্ট্রাইকিং ফোর্স তাদের রেডি থাকবে। এর বাইরে আনসার সদস্য থাকবে প্রায় 1500, এবং এখানে মহিলা আনসার রয়েছে, ব্যাটালিয়ন রয়েছে। তারাও কিন্তু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে একটি করে আনসার সদস্যদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে, এবং তারাই কিন্তু প্রত্যক্ষভাবে যে কাজগুলো হয়, বিশেষ করে নিয়ম শৃঙ্খলা রাখার, শৃঙ্খলাভাবে যাতে ভোটাররা এসে ভোট দিতে পারেন সেই কাজগুলো তারা করবেন। এর বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 36 জন। কোথাও যদি কোনো ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল বা কোনো বিশৃঙ্খলা হয় সেখানে তারা যাতে তৎক্ষণাৎ সেখানে গিয়ে শাস্তির বা আইনের প্রয়োগ করতে পারেন, এবং এখানে কিন্তু জেল জরিমানার বিধান রয়েছে, এবং সেটা কিন্তু তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করতে পারবেন। এর বাইরে আরো থাকবেন 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো বুঝতেই পারছেন যে সব মিলিয়ে প্রায় 1500 কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, এবং সে লক্ষ্যে এখানে সবশেষ একটি ব্রিফিং করছেন এখন পুলিশ সুপার পুলিশদের লক্ষ্য করে। তো সব মিলে বুঝতে পারছেন যে পুরোপুরি প্রস্তুত এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন। আমার কাছে এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোট গ্রহণের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির সবশেষ খবর। শফিক। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে। আর কুমিল্লা পুলিশ লাইন থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সংশোধিত গঠনতন্ত্রের নতুন বিধিমালার পাশাপাশি পদ সংখ্যা নির্ধারণ করে দেয়ায় কমিটি গঠন করা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ করে এক নেতার এক পদ নিয়েই দেখা দিয়েছে জটিলতা। নেতাদের যেমন একাধিক পদে থাকার বিধান রদ করা হয়েছে, তেমনি কমিটির পদ সংখ্যাও তুলনামূলক কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কোন্দলের আশঙ্কায় 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলটিমেটাম থাকলেও 6 মাসেও তা করতে পারেনি। এতে হতাশ নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 6.5 বছরের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে নগর বিএনপির রাজনীতি। নানা জটিলতার কারণে কমিটির ব্যাপ্তি 3 থেকে 4 সদস্যের বেশি করা যাচ্ছে না। সবশেষ ডাক্তার শাহাদাতকে সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে গত বছরের আগস্ট মাসে গঠন করা হয় নগর বিএনপির 3 সদস্যের কমিটি। কমিটির বাকি সদস্য সিনিয়র সহসভাপতি হিসেবে আবু সুফিয়ান। আগের 4 সদস্যের কমিটি 6 বছর পার করে দিয়েছিল। তাই এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আকাঙ্ক্ষাও ছিল বেশি। যাতে কমিটি হয়, কমিটি হলে একটু সংগঠন গতিশীল হবে, শক্তিশালী হবে, কিন্তু বাস্তব অবস্থাও আমাদেরকে বিবেচনা আনতে হবে যে কমিটি করার মতো পরিবেশ, সম্মেলন করার মতো পরিবেশ আমরা পাচ্ছি না। বিগত কমিটি 251 জনের একটি তালিকা কেন্দ্রে দিয়ে রাখায় প্রথম থেকে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে জটিলতা ছিল। তার মধ্যে সংশোধিত গঠনতন্ত্রের নতুন বিধিমালা জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র থেকে যখন একটা সংখ্যা ফিক্সড করে দিয়েছে 151, সেখান থেকে যেহেতু আমরা একজনও বাড়াতে পারছি না, যার কারণে গিয়ে আমাদের যে 251 সদস্য প্রস্তাবিত কমিটি ছিল সেটাকে কাটছাট করার জন্য আমাদের এই সময়টা প্রলম্বিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে নগর বিএনপির রাজনীতি অন্তত 4টি ভাগে বিভক্ত। কমিটি ঘোষণা করা হলে পদবঞ্চিতরা বিদ্রোহ করলে সে বিরোধ প্রকাশ্যে রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এখানে পদের জন্য প্রতিযোগিতা থাকবে। এটা কখনো প্রতিহিংসা ইনশাআল্লাহ রূপ নেবে না আশা করি। চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রতিষ্ঠা লগ্ন থেকেই চলে আসছে। 1981 সালে বিরোধ মেটাতে চট্টগ্রাম এসে কতিপয় সেনা কর্মকর্তার হাতে নিহত হন দলটির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
অবশেষে শেষ হলো সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলে 3 দিন ধরে চলা কমান্ডো অভিযান অপারেশন টুয়াইলাইট। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেনাবাহিনী। তবে নমুনা সংগ্রহের জন্য বাড়িটিতে তল্লাশি আরও কিছুদিন চালানো হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। এদিকে অভিযান শেষে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল অবলম্বন করে 25 মার্চ আনুমানিক দুপুর 1টার মধ্যে ভবন থেকে 30 জন পুরুষ, 27 জন মহিলা এবং 21 জন শিশুসহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। ভবনের নিচতলায় 3 জন পুরুষ ও 1 জন মহিলা সহ মোট 4 জন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরক সহ অবস্থান করছে। গতকাল 2টি মৃতদেহ পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল। বাকি যে 2টি মৃতদেহ ছিল সেগুলো সুইসাইডাল ভেস্ট পরিহিত থাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিরাপত্তার বিবেচনা এবং পুলিশ প্রশাসনের পরামর্শে ঘটনাস্থলেই এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। সকল কার্যক্রম শেষে আজ বিকেলে ভবনটি ক্রাইম সিন হিসেবে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় এবং অপারেশন টুয়াইলাইটের সমাপ্তি ঘোষণা করা হয়। যে সকল জঙ্গি ছিল আমাদের যে বিশ্লেষণ তাতে মনে হচ্ছে তারা বেশ ভালো প্রশিক্ষিত। তাদের কাছে বিশাল পরিমাণে বিস্ফোরক ছিল এবং সেগুলো ব্যবহার করে তারা পুরো ভবনটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এবং এ ধরনের একটা ভবন, যেটা 5 তলা ভবন, প্রায় 30টা ফ্ল্যাটে 150-র বেশি রুম রয়েছে। এখানে কোথায় কোন অবস্থায় কোথায় লুকিয়ে আছে, কিভাবে আছে, প্রতিটা স্টেপ ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সেজন্য আমি বারবার বলছি যে অপারেশনটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। আলামত বা যে সমস্ত এভিডেন্স সেগুলোর কালেকশন প্রক্রিয়া বিস্তারিত চলবে। এদিকে গত 5 দিনে সিলেটের শিববাড়ি আতিয়া মহলকে ঘিরে গোটা এলাকা ছিল শ্বাসরুদ্ধকর পরিবেশ। জঙ্গিরা অবস্থান করছে ধারণা থেকে প্রথমে এলাকাটি ঘিরে ফেলার পর শনিবার দুপুর থেকে সেখানে শুরু হয় সেনাবাহিনীর অভিযান অপারেশন টুয়াইলাইট। বিপজ্জনক এই অভিযানে একদিকে ভবনের ভেতর যেমন ছিল প্রচুর পরিমাণ বিস্ফোরক সহ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের অবস্থান, তেমনি অন্যদিকে বাইরে থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের উপর চালানো হয়েছিল বোমা হামলা। পুরো অভিযানের আদ্যপান্ত নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত জঙ্গিদের আস্তানা সন্দেহে সিলেটের শিববাড়ি এলাকার 2টি বাড়ির চারদিকে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে শুক্রবার ভোরে আতিয়া মহল নামে একটি বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ায় নিশ্চিত হয় জঙ্গিদের অবস্থান। এর পরপরই ঢাকা থেকে রওনা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াত এবং সেনাবাহিনীর পর্যবেক্ষক দল। শনিবার সকাল থেকে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের বিশেষ অভিযান অপারেশন টুয়াইলাইট। চলে শ্বাসরুদ্ধকর অভিযান। মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণে বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের ঝাঁঝালো গন্ধ। এর মাঝেই বাড়িটি থেকে 21 শিশু সহ 78 জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়। এদিকে অভিযান চলাকালীন শনিবার সন্ধ্যায় শিববাড়ির অদূরে পাঠানপাড়া এলাকায় 8 ঘন্টার ব্যবধানে বিস্ফোরিত হয় 2টি গ্রেনেড। আহত হন র্যাব, পুলিশ, সাংবাদিক সহ প্রায় 50 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের 2 সদস্য সহ 6 জন। আর গুরুতর আহত অবস্থায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শনিবার রাতের পর আসে নতুন সকাল। চলতে থাকে জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গুলি বিনিময়। এর মাঝে বিকেলে বাড়ির ভেতরে 2 জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে বলে জানায় সেনাবাহিনী। তবে আরো কয়েকজন জীবিত থাকায় অভিযান চলবে বলেও জানান তারা। সোমবার ভোর থেকে আরো জোরালোভাবে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের সদস্যরা। নতুন নতুন কৌশলে বিভিন্ন দিক থেকে বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ হানে তারা। এক পর্যায়ে দুপুরে বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তেই ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। পরে সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে আতিয়া মহল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি করে সেনাবাহিনী। তবে পুরো বাড়িতে প্রচুর গোলাবারুদ থাকায় অভিযান চলবে বলে জানানো হয়। এ সময় 4 জঙ্গি নিহত হলেও কাউসার এবং মর্জিনা নামে 2 জনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে তারা। মঙ্গলবার সকালে আতিয়া মহল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের সদস্যরা। থমথমে এ পরিস্থিতির মধ্যেই দুপুর থেকে আবারও বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বাড়িটি থেকে। আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর বিকেলের দিকে অভিযান গুটিয়ে আনতে শুরু করে সেনাবাহিনী। পুলিশের কাছে বাড়িটিকে হস্তান্তর করে সাজোয়া যান নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। শেষ হয় শ্বাসরুদ্ধকর 4 দিন।
অপারেশন টুয়াইলাইট। সময় সংবাদ, সিলেট। মৌলভীবাজারের ফতেপুর এবং বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ফতেপুর এলাকার আশপাশ থেকে গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা টেলিফোনে কথা বলছি তার সাথে। ইকরাম, যেটা শুনছিলেন, আসলে সিলেটের শিববাড়ি এলাকার যেই অপারেশন টুয়াইলাইটের রেস কাটতে না কাটতেই গতকাল রাত থেকেই এই দুইটি বাড়ি পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো ঘিরে রেখেছিল এবং ভোর রাত থেকে আমাকে পুলিশের সোর্স এবং বিভিন্ন স্থানীয় বাসিন্দারা বলেছেন ভোর রাত থেকে এই বাড়িটা তারা চিহ্নিত করেছে। একটি হচ্ছে গিয়ে ফতেপুর এলাকার, আরেকটা হচ্ছে গিয়ে সিলেট মৌলভীবাজার পৌর এলাকার কাছাকাছি বড়হাট এলাকারই। একবার দুইটি মৌলভীবাজার শহর থেকে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, এটা সিলেট মৌলভীবাজার মহাসড়কের পাশেই। এবং স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করেছেন সেটা হচ্ছে গিয়ে ফতেপুরে যে বাড়িটা ঘিরে রেখেছে সেই বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং পুলিশও পাল্টা গুলি ছুড়েছে সেই বাড়ির উদ্দেশ্যে। এবং বলা যায় যে এলাকার বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার বাসিন্দারা যারা আছে বেশ আতঙ্কের মধ্যেই রয়েছে। কিছু কিছু মানুষ এলাকা থেকে বাড়িটার কাছাকাছি যারা ছিলেন তারা ওই এলাকা থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং কিছু কিছু একেবারে কাছে যারা ছিলেন তারা বাড়ির থেকে সরে অন্যত্র আশ্রয় নিয়েছে। এদিকে আমাকে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন পুলিশের যে সোর্সগুলো জানিয়েছেন সেটা বলছে তারা এখন পর্যন্ত বাড়িগুলো ঘিরে রেখেছে বা বাড়িতে অপারেশনে যাননি বা বাড়িতে আদৌ জঙ্গি আছে কিনা সেটা এখনো তারা চিহ্নিত করতে পারেনি। এবং আপনি যেটা বলেছেন শফিক, যে অ্যান্টি টেররিজম ইউনিট যেটা আছে সেই ইউনিটের আওতায় দুইটা বাড়ি রয়েছে এবং তারা সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করছে এবং সূক্ষ্মভাবে জানার চেষ্টা করছে এই দুইটি বাড়িতে কি পরিমাণ জঙ্গি রয়েছে, জঙ্গি আদৌ আছে কিনা বা কি পরিমাণ বিস্ফোরক এই বাড়ি দুটিতে আছে। এবং এক কথা বলা যায় যে আমাদের যে সিলেটের শিববাড়ি এলাকার যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন আতিয়া মহলের, সেই আতিয়া মহলে এখন পর্যন্ত যদিও গতকালকে অপারেশন সমাপ্ত ঘোষণা করেছে কিন্তু সেই বাড়ির কে এখনো ঝুঁকি মুক্ত করার জন্য এখন পুরো বাড়িটা গোলাবারুদ আছে কিনা তা চিহ্নিত করার জন্য আজকে পর্যন্ত কাজ চলছে। এবং সেই কাজের মধ্যেই এই আরেক দুটি ঘটনা ঘটলো এবং দুটি জায়গায় দুটি বাড়ি চিহ্নিত করে রেখেছে। শফিক, আমি পরবর্তীতে আরো কোনো খবর জানলে, আরো বিস্তারিত তথ্য জানলে বা পুলিশ বা বিভিন্ন সূত্রের মাধ্যমে কোনো তথ্য জানলে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের তা জানিয়ে দেব। মৌলভীবাজারের ফতেপুর এবং বড়হাট এলাকা থেকে ফোনে জঙ্গি আস্তানার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদে আরো থাকছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার উন্নয়ন কাজ। আগামী 2 বছরের মধ্যে সুবিধা পাওয়ার প্রত্যাশা। কাজ শেষ করতে তৎপর বন্দর কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার দল এবং সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা, আর সে লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টের প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। তৈরি পোশাক খাত সম্পর্কে ইউরোপীয় এমপিদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাতের উন্নয়নে তার সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আজ ফরিদপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো শহরকে। জেলা আওয়ামী লীগের নেতারা জানান, এই সফরে ফরিদপুরকে বিভাগ এবং সিটি কর্পোরেশন ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 20টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অধিক রক্তক্ষরণ, ক্ষতস্থানে ইনফেকশন সহ নানা জটিলতায় ভুগছেন অনেকেই। শারীরিক নানা সমস্যার কারণে কর্মদক্ষতাও হারাচ্ছেন কেউ কেউ। তাই সন্তান প্রসবের বিকল্প পদ্ধতি সিজারিয়ান করানোর ক্ষেত্রে চিকিৎসকদের আরও মানবিক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
সিজারিয়ান ডেলিভারি নিয়ে মৌসুমী ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। কোনো রকম জটিলতা ছাড়াই স্বাভাবিক পদ্ধতিতে পরপর 3টি সন্তান জন্ম দিয়েছেন নাহিদা, কিন্তু সর্বকনিষ্ঠ সন্তানটি সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়ার পরই বাধে বিপত্তি। অপারেশনের জায়গায় ইনফেকশন হয়ে তাকে প্রায় 1 মাস হাসপাতালে চিকিৎসা নিতে হয়। 3 দিনের দিন ইনফেকশন ধরা পড়লো। ওই ইনফেকশন ধরার পরে প্রত্যেকদিন বিকালে ড্রেসিং করতো, পুরো সেলাইটা খুলে ফেলছিল, এদের ড্রেসিং করতো। ওইটা খুব কষ্টের, কিন্তু নর্মাল আর সিজার অনেক ডিফারেন্স। নর্মাল অনেক অনেক ভালো। শুধু তাই নয়, সন্তানটির 2 বছর হতে চললেও আগের মতো সংসারের দৈনন্দিন কাজ করতে এখনো সমস্যায় পড়তে হয় তাকে। তো এখনো মনে হয় যে সাইডটা ইনফেকশন হয়েছিল ওই পাশে এখনো ব্যথা করে, মনে হয় যে ভেতর থেকে কেউ চিমটি কাটতেছে, চামড়ায় টান লাগে, মানে ওটা উপরে নিচে ওঠা নামা করতে সমস্যা হয়, ভারী কোনো কিছু তো আলগি দেওয়া যায় না। এই নারীর মতো সিজারিয়ান ডেলিভারির পর নানা সমস্যায় পড়তে হচ্ছে অনেক নারীকেই। পিছনে অ্যানেস্থেসিয়াটা থাকার ফলে একটানা হয়তো বা 4-5 ঘন্টা বসে থাকলে একটু হচ্ছে যে ব্যথা অনুভূত হয়। সিনিয়র চিকিৎসকরা বলছেন, সন্তান প্রসবে জটিলতা না থাকলে সিজারিয়ান করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সিজারিয়ান মানে কিন্তু অপারেশন, তার পেটে একটা স্কার আছে, তার জরায়ুতে একটা সেলাই আছে। একটা নর্মাল ডেলিভারি হওয়ার পরে একজন মা কিন্তু খুব সহজেই স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারে। একটা সিজারিয়ান ডেলিভারি একটা অপারেটিভ ডেলিভারি, কাজে এই লিমিটেশনগুলো তো তার আসে। যখনই আপনি একটা নর্মাল ডেলিভারিকে অপারেটিভ ডেলিভারির সাথে কম্পেয়ার করবেন, সিজারিয়ান সেকশন ক্যারিজ 9 টাইমস হায়ার মর্টালিটি দেন নর্মাল ডেলিভারি, যত সেফটি প্রিকশনই আপনি নেন না কেন। সরকার তো একটা চেষ্টা করছে, 4 বছর একটা মিডওয়াইফারি কোর্স চালু করছে। তা আমার মনে হচ্ছে যে এটা একটা টার্ন ওভার, কারণ টার্ন ওভারটা হচ্ছে যে অবস্ট্রাকটেড লেবার না হলে, প্রবলেমেটিক কমপ্লিকেটেড লেবার না হলে নর্মাল ডেলিভারি বেস্ট। সিজারিয়ান করানোর ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত কারণ দেখানো চিকিৎসকের দায়িত্ব উল্লেখ করে রোগীর স্বজনদেরও তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গর্ভকালীন নানা জটিলতার কারণে 15% জন্মে সিজারের প্রয়োজন হয়। সংস্থাটি এও বলছে, গর্ভকালীন নানা জটিলতার কারণে মা এবং শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলেই তবেই সিজার করা যাবে। তাই চিকিৎসকদের আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী সহ সকলে। কুষ্টিয়ায় গুলিতে রফিক নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে ডাকাত বন্দুকযুদ্ধে মারা গেছে। এ সময় পুলিশের 3 সদস্য আহত হন। পুলিশ জানায়, ভোরে মিরপুর উপজেলার কালীপাড়া ব্রিজ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রফিকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরো থাকছে। বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। নগর জুড়ে ময়লা আবর্জনার স্তূপ, চরম দুর্ভোগে বাসিন্দারা। দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রার উন্নয়ন কাজ। বর্তমানে বন্দর থেকে খালাস হওয়া পণ্য খুব সহজে দেশ এবং দেশের বাইরে পাঠানোর জন্য সড়ক ও নৌপথের উন্নয়ন কাজ চলছে। আগামী 2 বছরের মধ্যেই আমদানিকারকরা এর সুফল পেতে শুরু করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে তৎপর বন্দর কর্তৃপক্ষ। SM সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন MA আজিম। অবকাঠামোগত নানা সংকট থাকলেও পণ্য খালাস কার্যক্রম চলছে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রায়। খালাস হওয়া পণ্য পরিবহনে প্রয়োজন উন্নত সড়ক ও গভীরতা সম্পন্ন নৌপথের, আর সে লক্ষ্যে কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে রিভার মেইনটেন্স করে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত নৌপথকে সুগম করার কাজ শেষের দিকে। চলছে বন্দর থেকে কুয়াকাটা বরিশাল মহাসড়ক পর্যন্ত 4 লেনের নতুন সড়ক নির্মাণের কাজও। দ্রুত কাজ শেষ করতে প্রায় 90টি রিগ মেশিন ব্যবহার করছে প্রকল্প বাস্তবায়নকারীরা। পায়রা বন্দরের প্রধান গেট থেকে রজপাড়া পর্যন্ত স্যান্ডপাইলের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্যান্ডপাইল করার শেষে আমরা হচ্ছে পাইল ক্যাপ করব। পাইল ক্যাপটা করা হবে এই কারণে যে এখানে মাটির ডিসটেন্সটা বাড়ানোর কারণে, যাতে এখানে লোড বহন ক্ষমতা বেশি হতে পারে। 26-এর পরে করবো আমরা সিসির পরে আমরা পেভমেন্ট, আরসিসি পেভমেন্ট। এইটাই আমাদের কার্যক্রম
4 লেনের কাজ। বন্দর কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে প্রতিদিন নির্ধারিত পরিমাণ কাজ বেঁধে দেয়া হচ্ছে। আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটের মধ্যে ইনশাল্লাহ যদি কোনো ন্যাশনাল ক্লাইমেটিস না থাকে ইনশাল্লাহ সেই টার্গেটের আগেই আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। যে কাজটি আমরা ধরছি সেটাই প্রতিদিন একটি করে টার্গেট দিচ্ছি, সেই টার্গেট মোতাবেক ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত সাকসেসফুল। পণ্য পরিবহনে উন্নত সড়ক ও নাভ্যতা সম্পন্ন নৌপথ সুগম করতে দুটি প্রকল্পে 524 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশন। পরিষ্কার না করায় নগর জুড়ে জমেছে ময়লা আবর্জনার স্তূপ। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কর্মচারীরা বলছেন দাবি না মানা পর্যন্ত এটা চলবে। এদিকে আন্দোলন না করে নতুন কর আদায়ে মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনার স্তূপ। চলছে কাককুকুরের টানাটানি, দুর্গন্ধে পথ চলা দায়ে। সিটি কর্পোরেশনের সোমবার থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। নগরী পরিষ্কার করা সহ বন্ধ সব সেবা কার্যক্রম। বকেয়া বেতন আদায়ের দাবিতে এই আন্দোলন বলে জানালেন কর্মীরা। আমি 3 মাসের বকেয়া বেতনের কারণে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আমাদের বেতন যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। কাজ করেও যদি পারিশ্রমিক না পায় তাহলে তাদের সংসার কিভাবে চলবে? এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এখানে সেবা নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমাদের ওই কর্মবিরতি আন্দোলনের জন্য আমি সেবাটা নিতে পারতেছিলাম। আবেদন ফর্ম নেওয়ার জন্য আসলাম, এখন দেখে হরতাল করতেছে। আন্দোলনকারীদের এই নেতা জানালেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বারবার আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। আমাদের পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। আমরা এবারে আমাদের বকেয়া বেতন পরিশোধ করা এবং বকেয়া প্রভিডেন্ট ফান্ড জমা না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন নতুন কর আদায় করা না গেলে বকেয়া বেতনের সমাধান সম্ভব নয়। সিটি কর্পোরেশনের যে পরিমাণ আয় আছে তার চেয়ে ব্যয় বেশি, যারা প্রতি মাসে আমাদের প্রায় 1 কোটি টাকার বেশি ঘাটতি আছে। কিন্তু আমাদের রাজস্ব আয় থেকেই তাদের বেতন দিতে হয়। আমাদের যে নতুন কর ধার্য করা হচ্ছে সেই টাকাটা আসার পরেই আমরা তাদের বেতন ঠিকমতো দিতে পারবো। সিটি কর্পোরেশনের মাসিক গড় ব্যয় 3 কোটি টাকা, গড়ায় 2 কোটি টাকা। কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা 2168, এর মধ্যে নিয়মিত 542, দৈনিক মজুরিতে কর্মরত 1200 এবং সুইপার 426 জন। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চাঁদপুরে নদী ভাঙনের শিকার কয়েক হাজার পরিবার নিজস্ব ঠিকানা খুঁজে পাওয়ায় নতুন জীবন ফিরে পেয়েছেন। এসব মানুষের জন্য সরকারি সহায়তার আবাসন নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক জানালেন আগামীতে কেউই গৃহহীন থাকবেন না। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন সময় মেঘনার ভাঙনের শিকার হয়েছেন চাঁদপুর সদর ও হাইমচরের কয়েক হাজার পরিবার। এতে পরিবার পরিজনকে নিয়ে অনেকটা মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা। তবে দীর্ঘদিন পর হলেও তাদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর কারিগরি সহায়তায় এই 2 উপজেলায় আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েক হাজার পরিবার এসব আশ্রয়নে তাদের স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছেন। এতে পাকা ঘর, বিদ্যুৎ, স্কুল সহ অন্যান্য সুবিধা নিশ্চিত হওয়ায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন তারা। সরকারের জায়গা দিছে, আশ্রয় কেন্দ্র দিছে, পাকা ঘর দিছে, এখন আমরা সুখে শান্তিতে বসবাস করি। বিনামূল্যে আমরা রুম পেয়েছি। এখন আমাদের মতো এরকম আরো শত শত লোক বসবাস করতেছে। আমাদের এদিকে স্কুল আছে, স্কুলে আমাদের ছেলে সন্তান পড়তে আছে। এসব আশ্রয়নে অনেকেই আবাসন পেয়েছেন, তবে আরো বেশি আবাসনের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আরো আশ্রম প্রকল্পের মাধ্যমে দেওয়ার জন্য, পুনর্বাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। জেলার শীর্ষ এই কর্মকর্তা নদী ভাঙনে গৃহহীনদের নিয়ে সরকারি পরিকল্পনার কথা জানালেন। 12টি আশ্রয়নের প্রস্তাব প্রেরণ করা হচ্ছে, যদি অনুমোদিত হলে আরো 1000, প্রায় 5,500 পরিবারকে, গৃহহীন পরিবারকে আমরা পুনর্বাসিত করতে পারবো আশ্রয়নে। চাঁদপুরে 47টি আশ্রয়ন প্রকল্পের মধ্যে নির্মাণ হয়েছে 14টি, নির্মাণাধীন রয়েছে আরো 20টি এবং প্রস্তাবনায় 12টি। এখানে প্রায় 5,500 পরিবারের আবাসন সম্ভব হবে। সময় সংবাদ, চাঁদপুর। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অভিবাসীদের সংখ্যা কমাতে নানা ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরও সেই সব সিদ্ধান্ত বহাল রেখেছেন তিনি।
এর মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হয় বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসী। সবচেয়ে খারাপ অবস্থা অভিবাসী শিক্ষার্থীদের। ব্রেক্সিটের আওতায় একের পর এক নতুন নীতিমালা তাদের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনে পড়তে আসা বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের একটি বড় অংশ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অভিবাসীদের এমন অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দেশটির সরকার সম্প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায়। গত এক দশকে ব্রিটিশ সরকার বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ব্যাপারে বেশ কয়েকবার চূড়ান্ত নীতিমালা গ্রহণ করলেও কোনোটিতে স্থির থাকতে পারেনি। প্রতিনিয়ত অভিবাসন আইন পরিবর্তনের কারণে বিদেশি শিক্ষার্থীরা সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আর এবার ব্রেক্সিটের কারণে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন হয়তো অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি এখানে, তারা ইমিগ্রেশন রুলস নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এখন ব্রেক্সিটের পরবর্তীতে আমাদের জন্য নতুন কি ইমিগ্রেশন রুলস আসে, সেজন্য আমরা আরো অনেক বেশি আতঙ্কের মধ্যে আছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এতদিন বিদেশি শিক্ষার্থীদের স্বপ্নের দেশ ব্রিটেন হলেও তাদের জটিল অভিবাসন নীতির কারণে দেশটিতে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা লক্ষজনক হারে কমে আসছে। ভবিষ্যতে তা আরো সীমিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের যে আমরা রিসেন্ট ইয়ার্সে দেখতেছি আমাদের কনস্ট্যান্টলি ইমিগ্রেশন রুলস চেঞ্জ হচ্ছে, এটার কারণে আমাদের ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট মার্কেটটা অলরেডি অনেক ইন্টারেস্ট হারায় ফেলছে ইউকেতে স্টাডি করার জন্য। তো আমরা চাচ্ছি না ব্রেক্সিটের কারণে যাতে নতুন কোনো নীতিমালা আসুক যেটার কারণে যে আমাদের স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মার্কেটটা আছে ব্রিটেনে সেটার ইন্টারেস্ট আরো কমে যায়। বিদেশি শিক্ষার্থীদের বোঝা হিসেবে না দেখে তাদের যথাযথ গুরুত্ব দিয়ে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া শিথিল করা প্রয়োজন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আমরা চাই এই দেশের নীতিমালাটা একটু ফ্লেক্সিবল থাকুক স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টরা, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, স্টুডেন্টরা এই দেশের জন্য সম্পদ। এরা এই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য এদের এবিলিটি আছে, এই দেশের ইকোনমির জন্য কখনো এরা বোঝা নয়। এক হিসেবে দেখা গেছে প্রতি বছর ইউরোপের বাইরে থেকে প্রায় 6 লাখ শিক্ষার্থী পড়ালেখার উদ্দেশ্যে ব্রিটেনে পাড়ি জমায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশের বাইরের খবর। জলবায়ু পরিবর্তন রোধে ওবামা প্রশাসনের ক্লিন পাওয়ার প্ল্যান বা দূষণ বিরোধী আইন বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যে কোনো জ্বালানি ব্যবহারে স্বাধীনতা দিয়ে এনার্জি ইন্ডিপেন্ডেন্স এক্সিকিউটিভ অর্ডার নামের এই বিলটিতে সই করেন তিনি। ওবামা প্রশাসনের আইনকে কর্মসংস্থান বিনষ্টকারী উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জ্বালানি খাতের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন তিনি। ওবামা কয়লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে শিল্পপতিরা স্বাগত জানালেও পরিবেশবাদীরা নিন্দা জানিয়েছেন। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জীবাশ্ম জ্বালানির অবাধ ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকবে না বলে উল্লেখ করেন তারা। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ওবামার পরিবেশ নীতি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ওবামা পরিবেশ সুরক্ষা আইনের মাধ্যমে জ্বালানি হিসেবে কয়লা এবং তেল উত্তোলনে বিধিনিষেধ আরোপ করেছিলেন। অস্ট্রেলিয়ায় উত্তর পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতের পর সেখানকার প্রায় 1300 কিলোমিটার এলাকা মারাত্মক বন্যা ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে বুধবার পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দিন শেষে তীব্রতা কমে ঝড়টি ক্যাটাগরি 2-এ পরিণত হয়। এদিন ঘন্টায় 263 কিলোমিটার বেগে আঘাত হানা ক্যাটাগরি 4 মাত্রায় এই ঝড়ে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া না গেলেও অন্তত 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে নেমেছে জরুরি উদ্ধারকারী দল। ডেবির আঘাতে উপকূলীয় বোয়েন এবং এয়ারলাইন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। ঘূর্ণিঝড়ের সঙ্গে টানা ভারী বর্ষণের কারণে কুইন্সল্যান্ড রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 60,000 ঘরবাড়ি। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। বৃষ্টিতে ভেসে গেছে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডে। লঙ্কানদের ইনিংস শেষ হবার পর বৃষ্টির কারণে আর ব্যাটিং নামতে পারেনি টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসার তাসকিনের হ্যাট্রিকের পরও কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে 311 রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। সবশেষে স্থানীয় সময় রাত 9টায় আউটফিল্ড পর্যবেক্ষণ করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
ডাম্বুলার 50 আর লঙ্কান অধিনায়ক থারাঙ্গা 200তম ওয়ানডে। টস ভাগ্যতায় স্বাগতিকদের পক্ষেই, কিন্তু আগের ম্যাচে যে ভুল করেছিলেন থারাঙ্গা এবার সেটি করেননি। নিজেরাই গেছেন ব্যাটিংয়ে। উইকেটের চরিত্র বদলানোর আভাস পাওয়া গেলেও ব্যাটিং প্যারাডাইজ উইকেটের দর্শন মেলে এদিন। তবে অনেক প্রাপ্তির এই ম্যাচে শুরুতে আঘাত আনেন মাশরাফি। এরপর থারাঙ্গা আর মেন্ডিস মিলে দারুণভাবে হাল ধরে হতাশ করেন টাইগার বোলারদের। এই জুটিতে 111 রান যোগ করে রান আউটের ফাঁদে পড়েন উপল থারাঙ্গা। কিন্তু গলার কাটা ওই কৌশল মেন্ডিসের ব্যাট জ্বলন ধরায় তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর তাকে বেশি দূর এগোতে দেননি স্পিড স্টার তাসকিন আহমেদ। মেন্ডিসকে 7 ঘরে পাঠান 102 রানের মাথায়, কিন্তু কাজের কাজ ঠিকই করে যান তিনি। মেন্ডিসের আউটের সময় দলের রান তখন 38 ওভারে 216। লঙ্কানরা 350 স্কোরের ইঙ্গিত দিচ্ছিল তখনও। শ্রীবর্ধনে 30 রানে আউট হবার পর গুণারত্নের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের স্বপ্ন দেখে শ্রীলঙ্কা। কিন্তু গতি আর বৈচিত্র্যের শেষ ওভারে লঙ্কানদের সবই যেন তছনছ করেন তাসকিন। 39 রান করা গুণারত্নকে দিয়ে শুরু, পরের বলে মুস্তাফিজের হাতে জমে যান লাকমাল। তাসকিন ক্যারিয়ারের হেডট্রিকের মাইল ফলক স্পর্শ করেন দুর্দান্ত এমন এক ইয়র্কার বলে, ভেঙে ফেলেন প্রদীপের স্টাম্প। আনন্দ উল্লাসে ওই চিরচেনা ডানা মেলে উদযাপন স্পিড স্টারের। 311 রানের টার্গেট বাংলাদেশের। এর আগে 3 বার 300 রান তাড়া করে জিতেছে টাইগাররা, কিন্তু বেরসিক বৃষ্টি সব সমীকরণই যেন করে দিল এলোমেলো। টানা বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। অনেকটাই স্বার্থপরের মতো আচরণ করলো ডাম্বুলার এই ভেন্যুটি। প্রকৃতির সহযোগিতা নিয়ে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে জিততে দিল না, নিজেরাই খুশি থাকলো। তাসকিনের দুর্দান্ত হেডট্রিকের দিনে কিছুটা আক্ষেপ নিয়ে উৎসবটা তাই বাংলাদেশের তোলা থাকলো কলম্বোতে। রিঙ্গিরির ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌলভীবাজারের ফতেপুর এবং বড়হাটে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, চলছে গোলাগুলি। কাল সিটি নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত কুমিল্লা। শুধু প্রতীকী নয়, বেশ কিছু ফ্যাক্টর বদলে দিতে পারে ব্যালট বাক্সের হিসেব, মত নির্বাচন বিশ্লেষকদের। কমিটি গঠন নিয়ে বেকায়দায় চট্টগ্রাম মহানগর বিএনপি। 3 মাসের আলটিমেটাম থাকলেও 6 মাসেও না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। সিজারিয়ান করে সন্তান জন্ম দিয়ে নানা জটিলতায় ভুগছেন অনেকেই, কর্মদক্ষতাও হারাচ্ছেন কেউ কেউ। চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হয় ব্রিটেনে। অবস্থানরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিপাকে, নতুন নীতিমালায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।